মাইলস্টোনে হতাহতদের পরিবার পাবে ক্ষতিপূরণ, জনবহুল এলাকায় চলবে না প্রশিক্ষণ বিমান। ব্যাখ্যা না দিয়ে অর্থ সহায়তা সংক্রান্ত পোস্ট সরালো প্রধান উপদেষ্টার কার্যালয়। 20 শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায়, বাবা মায়ের পাশে শায়িত শিক্ষিকা মাহরিন। উত্তরায় বিমান বিধ্বস্ত, আনুষ্ঠানিক চিঠিতে সম্ভাব্য সহায়তার প্রস্তাব দিল ভারত। পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের ডাক মমতার। বৃহত্তম ড্রোন কারখানার বিরল ভিডিও প্রকাশ রাশিয়ার। এবং সাফের শিরোপা বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ বাংলাদেশের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যানকুভার বাংলাদেশ টিভি এর সাপ্তাহিক বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া গাড়ি ভাঙচুর করেন। এছাড়া LGRD ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করেন। পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন। এর আগে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের 1 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে গুলিস্তান 0 পয়েন্টের সড়ক বন্ধ হয়ে যায়। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। সবশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে 31-এ দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত হন 1.5 শতাধিক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত শিক্ষার্থী সহ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে জনবহুল এলাকায় এ ধরনের প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে তারা। মঙ্গলবার দুপুরে উত্তরায় দুর্ঘটনাস্থলে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের 6টি দাবি সরকার যৌক্তিক বলে মনে করে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আলোচনার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নিহত ও আহতদের তথ্যের জন্য স্কুল প্রাঙ্গণে একটি তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। নিখোঁজদের বিষয়ে সেখান থেকে হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের উপর সেনা সদস্যদের মারধরের অভিযোগ সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। এই বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সেনাবাহিনীকে উপযুক্ত ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে। এছাড়া জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো বন্ধ করতে বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রাজধানীর উত্তরা 12 নম্বরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাতে সারা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর CMH সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার GOB থেকে একটি পোস্টে অর্থ সহায়তার আহ্বান জানানো হয়। তাতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে আগ্রহীদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ পাঠাতে অনুরোধ করা হচ্ছে। তহবিলের ব্যাংক হিসাব ও অন্যান্য তথ্য দেয়া হয়েছিল সেই পোস্টে। তবে পরে হঠাৎ করে পোস্টটি সরিয়ে ফেলা হয় এবং এ বিষয়ে এখনও কোনো কারণ জানানো হয়নি। এরপর বিকেল 3টার দিকে নতুন একটি পোস্টে জানানো হয়, নিহতদের দাফনের জন্য উত্তরা 12 নম্বর সেক্টরের সিটি কর্পোরেশনের কবরস্থানে স্থান নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাশাপাশি জানানো হয়, ভবিষ্যতে সেই কবরস্থান স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হবে।
ঘটনার পরপরই স্কুলের ভবনে বিস্ফোরণের শব্দে চারিদিক কেঁপে ওঠে। ক্লাস চলাকালীন ভবনে বিমানটি আছড়ে পড়লে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ তৎপরতায় বহু শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের উদ্ধার করা হয়। এই দুর্ঘটনার ঘটনায় পুরো দেশ জুড়ে চলছে শোক ও সমবেদনার ঢল। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে চিরবিদায় নেয়া সেই শিক্ষিকা মাহরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠের পাশে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মাহরিন চৌধুরী নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরীপাড়া মরহুম মোহিত চৌধুরীর মেয়ে। মাহরিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার ৩য় থেকে ৫ম শ্রেণীর কোঅর্ডিনেটর। সম্প্রতি গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজে উন্নয়নমূলক কাজের স্বপ্ন নিয়ে তিনি সেখানে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন বলে জানান তার স্বামী মনসুর হেলাল। জানা যায়, সোমবার দুপুরে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন মাহরিন। হঠাৎ করেই প্রশিক্ষণ বিমানটি ভবনে আছড়ে পড়ে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দগ্ধ শরীর নিয়েও তিনি ২০ শিক্ষার্থীকে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালিয়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। সন্ধ্যা 7:30টার দিকে তার মৃত্যু হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, শিক্ষার্থী অর্পিতা বিনতে জামান সহ অনেকেই তার সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরে আবেগঘন পোস্ট দেন। মাহরিনের নিজের জেলাবাসী তাকে অভিহিত করেছেন গর্ব হিসেবে। দর্শক, এবার দেখবেন কানাডা সংবাদ। কানাডায় চলতি বছরের দাবানলে এখন পর্যন্ত ১,৩৬,০০,০০০ একর জমি পুড়ে গেছে, যা আয়তনে ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়ার সমান। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানান, এটি ২০২৩ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ জমি পোড়ার রেকর্ড। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩,০০০ দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে শুক্রবার পর্যন্ত ৫৬১ স্থানে আগুন এখনও সক্রিয় ছিল। কানাডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইকেল নটন বলেন, চলতি সময়ের হিসেবে এ বছরের দাবানলের বিস্তার ২০২৩ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ, তবে পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল। ইতিহাস বলছে, ১৯৯৫ সালে ১,৭৫,০০,০০০ একর জমি আগুনে পুড়ে গিয়েছিল, যা এতদিন দ্বিতীয় ভয়াবহ রেকর্ড ছিল। তবে চলতি বছরের দাবানল সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ম্যানিটোবা ও সাসকাচুয়ানে শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কর্মকর্তারা বলছেন, আগামী ২ মাস হতে পারে দাবানলের সবচেয়ে বিপজ্জনক সময়, যার মধ্যে ব্রিটিশ কলাম্বিয়া অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। আদিবাসী ফার্স্ট নেশন গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ৩৯,০০০-এর বেশি আদিবাসী বাস্তুচ্যুত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কানাডার তাপমাত্রা বিশ্বব্যাপী গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে বাড়ছে। এর ফলে শীতকাল সংক্ষিপ্ত হচ্ছে, তুষারপাত কমে যাচ্ছে এবং গ্রীষ্মের শুরুতেই দাবানল উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে, যা বিপদের ইঙ্গিত বহন করে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের নরেন্দ্র মোদীর শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার এ চিঠিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে ভারতীয় হাইকমিশন বলেছে, দুর্ভাগ্যজনকভাবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসা সেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে
চিঠিতে জানানো হয় ভারতীয় হাই কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। এর আগে সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদি বলেন, ঢাকার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী, আমরা গভীরভাবে মর্মাহত, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বাংলাদেশের সঙ্গে ভারত সংহতি প্রকাশ করে এবং সম্ভাব্য সব সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার দুপুরে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 BGI নামের বিমানটি। দোতলা ভবনের নিচ তলায় আঘাত লেগে মুহূর্তে যুদ্ধ বিমানের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। পরে হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন, 27 জুলাই থেকে শুরু হবে নতুন ভাষা আন্দোলন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেন তিনি। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত সমাবেশে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সার্কুলার জারি করে বাংলা ভাষীদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ছক কষছে। বাংলা ভাষার উপর আঘাত মানা হবে না, প্রয়োজনে দিল্লি পর্যন্ত লড়াই চলবে বলেন তিনি। মমতা আরও জানান, বিজেপি শাসিত রাজ্যগুলো সন্দেহভাজনদের 1 মাস পর্যন্ত আটক রাখতে পারবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাভাষীকে গ্রেফতার করে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে কিংবা বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, বাংলা ভাষা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বের 5ম বৃহত্তম ভাষা। এই ভাষার উপর সন্ত্রাস চালানো হলে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেয়া হবে। রাজ্য রাজনীতিতে অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে এনে মমতা বলেন, বাংলা বলার কারণে কাউকে গ্রেফতার করা হলে আমরা বসে থাকব না। এই লড়াই চলবে নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত। তিনি আরও বলেন, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় জয় নিশ্চিত করে আমরা দিল্লির দখল নিতে চাই। বিজেপির অবিচার ও বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত প্রাণঘাতী ড্রোন তৈরির বিশ্বের সবচেয়ে বড় ও গোপনীয় কারখানার ভিডিও প্রকাশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত টিভি চ্যানেল ভেজদা রবিবার ভিডিওটি সম্প্রচার করে। ভিডিওতে দেখা যায় কর্মীদের মুখ ঝাপসা করা হয়েছে এবং তারা কালো ত্রিভুজাকৃতি আক্রমণাত্মক ড্রোন সংযোজন করছেন। কারখানাটির অবস্থান তাতারস্তানের ইয়েলা বুগা শহরের কাছে, যদিও এটি ইউক্রেনীয় সীমান্ত থেকে 1000 কিলোমিটার দূরে। তবু এটি সম্প্রতি কিয়েভের দূরপাল্লার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কারখানাটির পরিচালক তিমুর শাগিভালিয়েভ, যিনি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, দাবি করেন কারখানাটি প্রাথমিক পরিকল্পনার চেয়ে 9 গুণ বেশি ড্রোন উৎপাদন করছে, যা রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন হামলা বজায় রাখতে সহায়তা করছে। চ্যানেলের প্রচারিত 40 মিনিটের ভিডিওতে ধারাভাষ্যকার বলেন, শত শত যন্ত্র, হাজার হাজার কর্মী, যেদিকেই তাকাবেন তরুণ তরুণীরা কাজ করছেন। ছেলেমেয়েরা এখানে কাজের পাশাপাশি কলেজেও পড়েন। কারখানার প্রধান গেটে একটি বিশাল স্ক্রিনে সোভিয়েত নেতা স্তালিন, বিজ্ঞানী ইগোর কুরচাতভ ও সের্গেই কোরোলেভের ছবি টানানো ছিল। সেখানে লেখা, কুরচাতভ, কোরোলেভ ও স্তালিন তোমার ডিএনএতে বেঁচে আছে। রাশিয়ার গেরান ড্রোনগুলো ইরানের সরবরাহ করা শাহেদ ড্রোনের উপর ভিত্তি করে তৈরি। সাম্প্রতিক সময়ে মস্কো ইউক্রেনের শহরগুলোর উপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পক্ষ থেকে আহ্বান জানানো হলেও মস্কো তা উপেক্ষা করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 6 মাস পূর্ণ হলো। এ সময়ের মধ্যে অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। আভ্যন্তরীণভাবে অভিবাসন নীতি, গর্ভপাত বিরোধী অবস্থান, ইউএসএআইডির তহবিল বন্ধ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া সহ একের পর এক কঠোর সিদ্ধান্তে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই টেক্সাস সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের ইঙ্গিতে রাজনৈতিকভাবে অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক
পরিমণ্ডলে ট্রাম্পের ভূমিকা আরও বিতর্কিত। ইরানে একতরফা হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে ইসরায়েল ও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আবার প্রশংসিত হয়েছেন। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির সময় মধ্যস্থতা করে কিছুটা ইতিবাচক আলোচনায় এলেও ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি ব্যর্থ হয়েছেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে একাধিক আলোচনাতেও ফল আসেনি। বিশ্ব বাণিজ্যেও ট্রাম্পের নীতিকে অস্থিরতা সৃষ্টিকারী বলছে বিশ্লেষকরা। তার ইচ্ছে মাফিক শুল্কারোপের সিদ্ধান্তে দুর্বল হয়েছে মার্কিন ডলার। টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ককে নিয়ে একসময় ঘনিষ্ঠ থাকলেও এখন মাস্ককে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি তাকে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। 6 মাসেই বহু নির্বাহী আদেশ ও কঠোর পদক্ষেপের কারণে প্রতিদিনই ট্রাম্প ছিলেন সংবাদ শিরোনামে। তবে এখন পর্যন্ত প্রশংসার চেয়ে সমালোচনায় ছিল বেশি। 158 বছরের পুরনো একটি কোম্পানি মাত্র একটি দুর্বল পাসওয়ার্ডের কারণে ধ্বংস হয়ে গেছে, আর তাতেই 700 কর্মী বেকার হয়েছেন। ব্রিটেনের নর্থহ্যাম্পটনশায়ারের পরিবহন কোম্পানি কেএনপি সম্প্রতি একটি ভয়াবহ র্যানসমওয়্যার হামলার শিকার হন। কোম্পানিটি 2023 সালেও প্রায় 500 লরি পরিচালনা করত, যার বেশিরভাগই কেনাইট অব ওল্ড ব্র্যান্ডের অধীনে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, হ্যাকাররা এক কর্মীর অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করে কেএনপির আইটি সিস্টেমে প্রবেশ করে। এরপর তারা পুরো সিস্টেম এনক্রিপ্ট করে তথ্য লক করে দেয়। হ্যাকার গ্যাং আকিরা দাবি করেছে তারা কর্মীদের তথ্য ব্যবহার বন্ধ করেছে এবং ব্যবসায়িক কার্যক্রমে বাধা দিয়েছে। ডিরেক্টর পল অ্যাবট জানান, যার পাসওয়ার্ড থেকে এই বিপর্যয় ঘটে থাকতে পারে তাকে এখনো জানানো হয়নি। প্রশ্ন করে বলেন, আপনি কি জানতে চাইতেন যদি সেটা আপনার পাসওয়ার্ড হতো? হ্যাকাররা মুক্তিপণ চেয়ে কোনো নির্দিষ্ট অঙ্ক না বললেও একটি বিশেষ র্যানসমওয়্যার দর কষাকষি সংস্থা ধারণা করছে এর পরিমাণ প্রায় 50 লাখ পাউন্ড। কিন্তু কেএনপির পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব ছিল না। ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার জানিয়েছে তারা প্রতিদিনই বড় আকারের সাইবার হামলা প্রতিহত করে। তারা সব প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। জনপ্রিয় অভিনেত্রী পরীমনির মা মারা গিয়েছিলেন অগ্নিদগ্ধ হয়ে। পরীর বয়স যখন মাত্র 3 বছর। এরপর থেকেই অভিনেত্রীর জীবনে আগুন এক আতঙ্কের নাম। সেই ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। ভর্তি হতে হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছে অভিনেত্রী নিজেই। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসপাতালের চেক ইন দিয়ে পরীমনি লিখেছেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ঙ্করভাবে আছে সেটা এভাবে বুঝতে পারিনি আগে। যোগ করে বলেন, গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে, এই শোক এই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ। প্রসঙ্গত, সোমবার দুপুর 1:06 বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়া একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। তখন কলেজে 1ম থেকে 7ম শ্রেণীর ক্লাস চলছিল। এই দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ এখন পর্যন্ত 31 জন মারা গেছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে 1.5 শতাধিক। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। অপরাজিত থেকে মেয়েদের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। গতকাল ভুটানের কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে 4-0 গোলে উড়িয়ে দেয় লাল সবুজের মেয়েরা। টুর্নামেন্টের শুরু থেকে দাপট দেখানো বাংলাদেশ শেষ পর্যন্ত ট্রফি জিতে নেয় একচেটিয়া আধিপত্যে। তবে জয়ের পরেও দলের খেলোয়াড় ও কোচদের মুখে ছিল না কোনো উচ্ছ্বাস। কারণ একই দিনে ঢাকার উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার বলেন, আসলে এই মুহূর্তটা উদযাপনের জন্য নয়,
অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা সত্যিই দুঃখজনক। তাদের জন্য আমাদের শ্রদ্ধা ও প্রার্থনা রইল। বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার জানান, মাঠে নামার আগে দুর্ঘটনার খবরটা পেয়েছিলাম, এরপর সিদ্ধান্ত নেই আজকের ম্যাচটা তাদের জন্য খেলবো। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। জয়টা তাদের উৎসর্গ করছি যারা মারা গেছেন। ফাইনালে 4টি গোলই করেছেন বাংলাদেশের ফরওয়ার্ড সাগরিকা। ম্যাচ সেরার পুরস্কার জেতা এই খেলোয়াড়ও আনন্দ প্রকাশের বদলে শোক জানালেন। আমি প্রথম যে গোলটা করেছি সেটা তাদের জন্য উৎসর্গ করেছি। দুঃখজনকভাবে অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। খুব খারাপ লাগছে। মাঠের লড়াইয়ে জয় পেলেও হৃদয়ে বয়ে চলেছে শোকের স্রোত। ফুটবলারদের এই মানবিকতা ছুঁয়ে গেছে সবার মন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোনে হতাহতদের পরিবার পাবে ক্ষতিপূরণ। জনবহুল এলাকায় চলবে না প্রশিক্ষণ বিমান। ব্যাখ্যা না দিয়ে অর্থ সহায়তা সংক্রান্ত পোস্ট সরালো প্রধান উপদেষ্টার কার্যালয়। 20 শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায়, বাবা মায়ের পাশে শায়িত শিক্ষিকা মাহরিন। উত্তরায় বিমান বিধ্বস্ত, আনুষ্ঠানিক চিঠিতে সম্ভাব্য সহায়তার প্রস্তাব দিল ভারত। পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের ডাক মমতার। বৃহত্তম ড্রোন কারখানার বিরল ভিডিও প্রকাশ রাশিয়ার। এবং সাফের শিরোপা বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ বাংলাদেশের। এই ছিল আমাদের সাপ্তাহিক বাংলা সংবাদ। ভ্যানকুভার বাংলাদেশ টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভ্যানকুভার বাংলাদেশ টিভি এর সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতকি আদিবা চৌধুরী। আল্লাহ হাফেজ।